অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি সাথে আছি রুবাইয়া আক্তার, ব্র্যাক ইউনিভার্সিটি। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের পদ প্রকরণ। তার মানে হচ্ছে বাক্যে ব্যবহৃত যে বিভিন্ন ধরনের শব্দ আছে এবং সেই শব্দ ভেদে কোনটা কোন পদের অন্তর্ভুক্ত হবে সেগুলোই আজকে আমরা নির্ণয় করা শিখব। পাঠ শুরু করি, কেমন? এই তো শুরুতেই যে বলেছিলাম যে পদ প্রকরণ পড়বো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের পদ প্রকরণ। আসলে প্রথমেই যেটা বলে নিতে হয়, যদি বলতে চাই যে পদ প্রকরণ বলতে আসলে আমরা যে বললাম না যে বাকি বিভিন্ন ধরনের শব্দ থাকে, ব্যবহৃত বিভিন্ন ধরনের শব্দ থাকে, অর্থবোধক শব্দ। তো এই শব্দগুলোকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়, এক একটার বৈশিষ্ট্য অনুযায়ী এক একটার এক এক নাম দেওয়া হয়েছে। সেই জন্যই আসলে আমরা মূলত বিভিন্ন ধরনের পদ যাদের বৈশিষ্ট্য যেরকম তাদেরকে বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে। তো পদ প্রকরণ বলতে আমরা যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে, আমি আগে স্লাইডটা একটু ওপেন করে নিই। ওকে, জি, পদ প্রকরণ বলতে যেটা হচ্ছে বাংলা ব্যাকরণের মূল ভিত্তি। কেন বলা হচ্ছে? কারণ কি, বাংলা ব্যাকরণ মানে তো আমরা সবাই জানি যে বাংলা ভাষার নিয়ম, বাংলা ভাষা কিভাবে তৈরি হলো, বাংলা ভাষার যথাযথ ব্যবহার, ঠিক মতো আমরা যে ব্যবহার করছি, এই যে লিখছি পড়ছি সঠিকভাবে ব্যবহার করছি কিনা, সঠিক নিয়মে ব্যবহার করছি কিনা, সেটাই তো বাংলা ব্যাকরণের মূল ভিত্তি। কেন বলা হচ্ছে? এই যে বললাম বাক্য, আমরা বাংলা ভাষা যখন বলছি, উচ্চারণ করছি, আমরা বাক্য ব্যবহার করছি, আমরা শব্দ উচ্চারণ করছি। এখন এক একটা শব্দের এক একটা নাম আছে, কারণ প্রত্যেকটা শব্দই অর্থবোধক, কারণ ভাষা মানেই তো অর্থবোধক শব্দ উচ্চারণ করতে হবে। তো তারই পরিপ্রেক্ষিতে আসলে আমাদের আসলে পদ প্রকরণ শিখতে হবে, যে বাক্য যে আমরা উচ্চারণ করছি সেই বাক্যে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা কি কি নামে পরিচিত সেটা আমাদের জানতে হবে। তো এই জন্য মূলত বাংলা ব্যাকরণের মূল ভিত্তি বলা হয়েছে পদ প্রকরণকে। তো প্রথম লাইনটায় আবারও বলা হয়েছে বাংলা ভাষায় পদ হলো ব্যাকরণের মূল ভিত্তি। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। এখন কথা হচ্ছে, এই যে বিভক্তিযুক্ত, বিভক্তি কিন্তু অনুসর্গের অন্তর্গত, ঠিক আছে? পদগুলো প্রধানত দুই প্রকার। এটা একটু ভুল হয়েছে, এটা হবে সব্যয়। প্রথমে বলে রাখি, যেহেতু আমরা পদ প্রকরণ শিখবো, প্রথমেই আমরা জেনে নিব যে আসলে বাংলা ভাষায় পদ কিন্তু মূলত দুই প্রকার। এখানে বলেছে প্রধানত দুই প্রকার, কারণ আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ। একটু বানানটা ভুল হয়ে গিয়েছে আমাদের স্লাইডে, ইটস ওকে, আমি ঠিক করে দিয়েছি। তো আবার এই সব্যয় পদটা চার প্রকারে বিভক্ত। একটা হচ্ছে সব্যয়, আর একটা হচ্ছে অব্যয় পদ। ওকে, বাক্যে পদগুলো প্রধানত দুই ভাগে, মানে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা শ্রেণী হচ্ছে সব্যয় আর একটা শ্রেণী হচ্ছে অব্যয়। এখন আমরা আসি সব্যয় পদ, মানে সব্যয় যে শ্রেণী তাতে বিভক্ত করা হয়েছে পদগুলোকে, সেটার আবার চার ভাগ রয়েছে। একটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। আমরা মূলত যখন বলি তখন কিন্তু আমরা এইভাবে দুই ভাগে ভাগ করি না, আমরা বলি পদ মোট পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। কিন্তু দেখো এখানে কিন্তু অব্যয়ের কথা বলা নেই। অব্যয় ছাড়া বাকি যে চারটা পদ আছে সেগুলো সব্যয় পদের অন্তর্ভুক্ত। তার মানে সব্যয় পদ চার প্রকার এবং অব্যয়টা হচ্ছে আরেক প্রকার। তাহলে পদ মোট পাঁচ প্রকার, ঠিক আছে, বাট পদ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ, একটা হচ্ছে অব্যয় পদ। আশা করছি এতটুকু তোমরা ক্লিয়ার। তোমরা একটু আমাকে কাইন্ডলি, যারা ফেসবুকে থেকে দেখছো তারা আমাকে জানাবা আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা, এবং আমি যে বলছি সেগুলো তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আসি, এই যে আমি যেহেতু বললাম পদ দুই প্রকার, সব্যয় এবং অব্যয়, এখানে আবার বলছে সুতরাং পদ মোট পাঁচ প্রকার। তো আমরা সাধারণত যেটা জানি, পদ মোট পাঁচ প্রকার, পদ পাঁচ প্রকার, কিন্তু প্রধানত দুই প্রকার। এটা তোমরা সবাই মনে রাখবা। ওকে, আরেকটা জিনিস এখন আসি আমরা, এখানে একটা লাইন দেওয়া আছে, সেটা হচ্ছে দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের চিরাচরণ কল্পনার রাজ্যে
রাজ্য চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছেন। এই বাক্যে একটা বাক্য বলা হয়েছে, এই বাক্যে কিছু শব্দ অথবা শব্দাংশ আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। এটা হচ্ছে রা, এর, অন্তস্থি, অ, এ প্রভৃতি চিহ্নগুলোকে বিভক্তি বলা হয়। এই যে আমি প্রথম লাইনে কিন্তু বলা হয়েছিল বাক্যে বিভক্তিযুক্ত শব্দ এবং ধাতুকে পদ বলা হয়। এখন কথা হচ্ছে এই যে আমরা পদ নিয়ে আলোচনা করছি, অবশ্যই পদ নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের বিভক্তিযুক্ত শব্দ আসতে হবে, ধাতু আসতে হবে। কেননা কারণ কি, কারণ পদ বলতেই আমরা হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে বুঝতেছি এবং ধাতুকে বুঝতেছি। এই জন্য এই লাইনটাতে তোমরা দেখো, এই লাইনটাতে কিছু বিভক্তি ব্যবহৃত হয়েছে, সেগুলো হচ্ছে দেখো অভিযাত্রীরা, তারপর হচ্ছে এর, মানুষ এর, তারপর হচ্ছে চাঁদের, তারপর হচ্ছে পৌঁছেছেন এবং মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছেন। আচ্ছা, দুঃসাহসী, অভিযাত্রা, মানুষেরা, কল্পনার, তারপর হচ্ছে কল্পনার এখানে মনে হবে না, এটা আমি একটু ওকে, আচ্ছা ইরেজার, ওকে ওকে সরি, ওকে। তো এই চিহ্নগুলোকে বিভক্তি বলা হয়। বিভক্তিও কিন্তু আলাদা আলাদা ভাগ আছে। বিভক্তি আমরা যখন বিভক্তি পড়বো তখন হচ্ছে আমরা বিভক্তি সম্পর্কে জানবো। বিভক্তিরও কিন্তু অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে? তো আপাতত যেহেতু আমরা পদ পড়ছি, আজকে আমরা পড়বো পদ প্রকরণ। তো হচ্ছে এই যে আমরা বলছি বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ এবং ধাতুকে পদ বলা হয়, এটা অবশ্যই মনে রাখবা সংজ্ঞাটা। আর পদ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ এবং একটা হচ্ছে অব্যয় পদ। আর সব্যয় পদের ভাগ কয়টা? চারটা, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। আর অব্যয় পদ সহ মোট পদ 5 প্রকার, এটা মনে রাখবা। ওকে, ঠিক আছে, আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাব। ওকে, এখন যেহেতু আমরা 2 প্রকারের পদ পড়েছি এবং তারপর সব্যয় পদের 4টা ভাগ পড়েছি, তো আমরা এখন সব্যয় পদের যে 4টা ভাগ আছে সেটা নিয়ে একটু পড়ি, ঠিক আছে? প্রথমে যেটা বলছে বিশেষ্য পদ, নামের বিভিন্ন রূপ। এখন তোমরা আমাকে বলো, বিশেষ্য পদ বলতে এগুলো না দেখে তোমরা নিজেরা সাধারণভাবে তো জানার কথা, ইতিমধ্যে তোমরা ক্লাস 9-10-এ পড়ছো, তো যথেষ্ট ধারণা হওয়ার কথা বিশেষ্য পদ বলতে কি বোঝায়। তারপর আমি একটা সংক্ষিপ্ত ধারণা দিব, আমি যতটুকু পারি তোমাদেরকে বিশেষ্য পদের একটা বিস্তারিত আলোচনা আজকে আমরা করব, ঠিক আছে? কেউ কি কমেন্ট করছেন? আচ্ছা, আশা করছি আমাকে ঠিক মতো শোনা এবং দেখা যাচ্ছে। যদি তোমরা বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব। এবং আচ্ছা, কেউ কোনো কমেন্ট করছে কোনো কিছু নাম? হ্যাঁ, অনেকে বলছে হ্যাঁ, আসলে বিশেষ্য মানে হচ্ছে কোনো কিছু নামকে বোঝায়, আর সেটা যে কোনো কিছুই হতে পারে। আমাদের পৃথিবীতে ব্যক্তি, বস্তু, তারপরে জিনিসপত্রের অভাব নেই, অনেক জিনিস আছে, সবকিছুরই আলাদা আলাদা নাম আছে। তো এই নামগুলোই হচ্ছে মূলত একসাথে যদি বলি সেটা হচ্ছে বিশেষ্য। বিশেষ্য পদ বলতে আমরা কি বুঝি? যদি বাক্যে কোনো নাম ব্যবহার করা হয় সেটাকে আমরা বিশেষ্য পদ বলতে পারি। কারণ কি, বিশেষ্য পদ মানে যে কোনো কিছুর ব্যক্তি, বস্তু, স্থান, গ্রন্থ হতে পারে, জায়গা হতে পারে, কিংবা আরো অনেক কিছু হতে পারে, পরিবেশ, ব্যক্তি, স্থান এবং গ্রন্থের নাম বলেছে, পশু পাখি, আরো অনেক কিছু, যা কিছুর নাম বোঝাক না কেন তখন সেটা বিশেষ্য পদ হয়ে যাবে। এখন আমরা এখানে দেখতে পারবো বিশেষ্য পদকে বেশ কিছু ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। সংজ্ঞাবাচক, এখন আমরা তো বলছি যে বিশেষ্য মানে কি? বিশেষ্য মানে যে কোনো কিছুর নামকেই আমরা বলছি যে বিশেষ্য পদ, রাইট? এখন আবার এই যে কোনো কিছুর নাম, প্রত্যেকটা ব্যক্তি, বস্তু, তারপর এগুলো কিন্তু এক একটা থেকে ভিন্ন। যেমন হচ্ছে ব্যক্তি আর বস্তু দুইটা আলাদা জিনিস, তাই না? ব্যক্তি হচ্ছে মানুষ, ব্যক্তি বলতে হচ্ছে মানুষদেরকে বোঝাচ্ছে, আর বস্তু মানে জিনিসপত্র, যারা জড় বস্তু হতে পারে। তো এগুলোর আলাদা আলাদা ভাগ আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে, সেগুলো আলাদা আলাদা নাম আছে,
তেমনি ভাবে এদের আলাদা আলাদা ভাগ আছে এবং এই ভাগ অনুযায়ী বিশেষ্য পদ আবার বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। যেমন সংজ্ঞাবাচক, ব্যক্তি, স্থান বা গ্রন্থের নাম। তো সংজ্ঞাবাচক বিশেষ্য বলতে আমরা কি বুঝছি? ব্যক্তি, স্থান বা গ্রন্থের নাম। ব্যক্তি বলতে আমি আমার নাম যেমন রুবাইয়া, তারপর তোমরা অনেকেই এখানে কারা কারা আছে দেখে আমাকে কারা কারা জয়েন করেছে, আফিফ, তারপর হচ্ছে আফিয়া, আফরিন আক্তার তন্নি, তারপর হচ্ছে আহমেদ হোসাইন। তো এই যে ব্যক্তি, এরা সবাই এক একজন ব্যক্তি, তো এদের আলাদা আলাদা নাম আছে। তো তেমনি ভাবে স্থান, আমাদের কিন্তু আমাদের দেশে বা পুরো পৃথিবীতে বিভিন্ন ধরনের স্থান আছে। যেমন আমাদের এই বাংলাদেশ, তারপর আরো অনেক ধরনের দেশের নাম আছে, চীন, জাপান, তারপর হচ্ছে ইউরোপ, আর কি প্যালেস্টাইন রিসেন্টলি খুব চর্চা চলছে, আমরা সবাই জানি। তো এই যে স্থানের নাম, তারপর গ্রন্থের নাম, এই যে গ্রন্থের নামের কথা যেহেতু আমি প্রথমেই বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেহেতু মুসলিম ধর্মাবলম্বীর মানুষ, আমরা গ্রন্থের নাম বলতে প্রথমেই একটা যে গ্রন্থের কথা বলতে পারি আমাদের কোরআন শরীফ। তারপর হচ্ছে হিন্দুদের জন্য গীতা, বাইবেল, আরো অনেক ধরনের গ্রন্থ আছে। যেমন বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকে না, কেমিস্ট্রি, ফিজিক্স, বিভিন্ন ধরনের গ্রন্থ থাকে, রাইট? সাহিত্য থাকে, অনেক ধরনের বই থাকে। তো ব্যক্তি, স্থান বা গ্রন্থের নাম এগুলো বোঝালে সেটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। এখন আসি জাতিবাচক ও সমষ্টিবাচক। ঠিক আছে, এখন জাতিবাচক বলতে তোমরা কি বুঝো? তোমরা আমাকে একটু জানাও। যারা ফেসবুকে দেখছো তারা কমেন্ট করো, আর যারা আমাদের সাথে জুমে কানেক্টেড তারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। জাতি বলতে তোমাদের কি মনে হয়? জাতি বলতে কি বুঝো? জাতি বলতে সমজাতীয়। ম্যাম, আপনি কোন ইউনিভার্সিটি? আচ্ছা, আমি ব্র্যাক ইউনিভার্সিটি। মানুষ, গরু, আচ্ছা, বাংলাদেশ, মানব জাতি, সম্পূর্ণ একটি গোষ্ঠীকে বোঝায়, একদম। আচ্ছা, ঠিক আছে। জাতি বলতে কোনো এক জাতীয় কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, এক জাতীয় প্রাণী হতে পারে, কিংবা এক জাতীয় স্থান হতে পারে। তো আমরা যদি বলি, ধরো মানুষ বলতে আমরা কি বুঝছি? এই মানুষের জায়গায় আমরা হচ্ছে মেয়ে আছে, ছেলে আছে, এবং আলাদাভাবে যদি ভাগ করতে যাই, ধরো চিলড্রেন মানে যারা বাচ্চা, তারপর হচ্ছে তার থেকে একটু যারা বড়, তার টিনেজ, ধরো তারপর যারা আছে তারা একটু বড়, বৃদ্ধ মানুষ আছে, অ্যাডাল্ট আছে। তো অনেক ধরনের মানুষ কিন্তু আছে। শুধুমাত্র মানুষ বলতেই আমরা কি বুঝছি? এই যে মানুষ রক্তে মাংসের গড়া একটা প্রতিকৃতি, যাদের মধ্যে প্রাণ আছে, আত্মা আছে, তো এটাকে মানুষ বলছি। কিন্তু এই যে মানুষের মধ্যেও কিন্তু ভাগ আছে, কিন্তু এই পুরো মানুষ দিয়ে কিন্তু এই পুরা একটা জাতকে বোঝানো হচ্ছে। তো এক জাতীয় প্রাণীকে বোঝাচ্ছে। মানুষ বলতে আমরা সেই ছোট হই, বড় হই, বৃদ্ধ হই, যাই হই, আমরা কিন্তু মানুষ। তো এই একটা জাতিকে বোঝাতে আমরা একটা নাম ব্যবহার করছি, মানুষ। মানুষ জাতি আমি লিখে দিলাম। এই যে একটা জাতিবাচক শব্দে দিয়ে পুরো একটা জাতকে বোঝানো হচ্ছে, তখন কিন্তু সেটা জাতিবাচক বিশেষ্য হয়ে যাবে। মানুষ একটা নাম, তারপর প্রাণী একটা নাম। প্রাণী হচ্ছে মানুষও এক ধরনের প্রাণী, কিন্তু মানুষ জাতি বোঝাতে আমরা পৃথিবীর সমস্ত মানুষকে বুঝছি, রাইট? তো একটা নির্দিষ্ট অংশকে বোঝাতে যখন আমরা পুরো জাতটাকে একসঙ্গে করতে একটা ওয়ার্ড ব্যবহার করব, তখন সেটা জাতিবাচক বিশেষ্য হবে। তেমনি ভাবে এখানে আবার সমষ্টিবাচক বিশেষ্যের কথা বলা হয়েছে। সমষ্টিবাচক শব্দের কথা, সমষ্টি বলতে কি বুঝো একটু আমি শুনতে চাই। আচ্ছা, তোমরা আমাকে এটা বলো, সমষ্টিবাচক বলতে কি বুঝো? সমষ্টি বলতে কি বুঝো আসলে? তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। এখন কথা হচ্ছে, যখন কোনো কিছু একত্রে করাকে বোঝাবে, একসাথে বোঝাবে, তখন সেটা সমষ্টি হবে। ইংরেজিতে সমষ্টিবাচক কে কালেকটিভ নাউন বলা হয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো, যদিও বা আমরা আজকে বাংলা ক্লাসে, বাট এগুলো কিন্তু কানেক্ট করা যায়। ঠিক আছে, তোমরা সবসময় যখন পড়াশোনা করবা, সবসময় পড়াশোনাগুলোকে কানেক্ট করে পড়ার চেষ্টা করবা, তাহলে হবে কি, তোমাদের অনেক ভালো মনে থাকবে পড়াশোনার প্রতি। লাইক তোমরা যখন অনেক বেশি কানেক্ট করবা, তখন তোমাদের পড়াটা ব্রেনে গেঁথে যাবে, তোমাদের পড়তেও অনেক ভালো লাগবে। এখন আরেকটা, এই যে আমরা বিশেষ্য পদের বিভিন্ন ভাগ পড়ছি,
দেখো বস্তুবাচক বিশেষ্য হয়, ভাববাচক হয় এবং গুণবাচক হয়। এখন আমরা দেখি উপাদান, ক্রিয়ার ভাব এবং গুণের নাম। এখন বস্তুবাচক, বস্তুবাচক মানে কি বলো? বস্তু বলতে আমরা কি বুঝি? ধরো যাদের প্রাণ নাই, বস্তু যে কোনো কিছু হতে পারে, ধরো চেয়ার, টেবিল হতে পারে। তারপরে হচ্ছে ক্রিয়ার ভাব, ভাববাচক। এখন একটা ক্রিয়া কেমন ভাবে হচ্ছে সেটার যে ভাব প্রকাশ করা হয়, লাইক তোমরা হতে পারে যে তখন একটা ক্রিয়া কিভাবে সম্পন্ন হচ্ছে সেটার আলাদা করে নাম দিয়ে প্রকাশ করা, যে ব্যাপারটা কাপড়, জড়ো, আচ্ছা টেবিল, খাতা, কলম, সবাই বলছো হ্যাঁ তাই তো, বস্তু বলতে তো তাই বোঝা যায়, টেবিল, বই, আকাশ। আচ্ছা ঠিক আছে। দেখো আবার এখানে দেখো আমরা কিন্তু নর্মালি গুণ বলতে বুঝি সবসময় অ্যাডজেক্টিভ, রাইট? অ্যাডজেক্টিভ যেটাকে বলা হয় কোনো কিছু, কিন্তু গুণবাচক কিন্তু নাম হয়, গুণের নাম হয়, সেটাও কিন্তু একটা নাম। যখনই নাম সম্পর্কিত কোনো কিছু আসবে তখনই সেটা হবে বিশেষ্য পদ হয়ে যাবে। ঠিক আছে ম্যাম, এটা বইয়ের কত পরিচ্ছদ? এটা সম্ভবত এটা মূলত তোমাদের বইয়ে, আমি বলি তোমাদেরকে একটু, তোমরা দেখবা যে পদ সম্পর্কে বলা আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তো সেক্ষেত্রে পুরো একদম বিশেষ্য থেকে শুরু করে এই 5টা প্রকারের পদ আলাদা আলাদা ভাবে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমরা যে ক্লাসটা নিচ্ছি সেটা মূলত সব পদ একসাথে পড়ানো হবে এবং কিভাবে আমরা পদ নির্ণয় করব, বাক্যে কিভাবে হচ্ছে কোনো শব্দ থাকলে সেটাকে আমরা বিস্তারিত জেনে এবং বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা শ্রেণীভুক্ত করে কোন পদ সেটার নামকরণ করব, সেটাই আজকে আমরা শিখবো। এই জন্য এটা হচ্ছে পদ প্রকরণ, তার মানে হচ্ছে পদ নির্ণয় করা শিখবো। ঠিক আছে, আশা করছি বুঝাতে পেরেছি। নূর আলম সমাপ্ত, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। দেখো কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে, অবশ্যই এটা প্রথমে আমি বলেছি, কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলা হয় বাক্য মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয়। অনেক কিছু হতে পারে, ভাব হতে পারে, তারপরে স্থান, কাল, কর্ম, গুণও হতে পারে, বস্তু হতে পারে, সমষ্টি হতে পারে, কিন্তু একটা শর্ত, সেটা কি দেখতে পাচ্ছ? এই সবকিছুর নাম বোঝাতে হবে। সবকিছু এমনি এমনি বোঝালে হবে না, কিন্তু সেটা হচ্ছে ব্যক্তি, বস্তু, জাতি, সমষ্টি, স্থান, ভাব, কর্ম বা গুণের নাম বোঝাতে হবে, তখনই সেটা বিশেষ্য পদ হবে। ঠিক আছে, তার মানে কি বিশেষ্য মানেই হচ্ছে নাম, এটা তোমরা সব সময় মনে রাখবে। ঠিক আছে, এখন দেখো বিশেষ্য পদ আবার এখানে 6 প্রকারে ভাগ করা হয়েছে: সংজ্ঞাবাচক, জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, ভাববাচক এবং গুণবাচক। ঠিক আছে, আমরা এখন বিশেষ্য পদকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। আমরা এখন সেগুলো একটু দেখবো, ধারণা নিব, যাতে করে তোমরা যখন বিশেষ্য পদ নির্ণয় করতে যাবে তখন যেন তোমরা বুঝতে পারো যে এভাবে বিশেষ্য পদ নির্ণয় করা হয়। ওকে, আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তোমাদের কি বিশেষ্য পদ সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাবে। এখন দেখো বিশেষ্য পদের তোমরা প্রথমে আমরা কি দেখলাম এর আগে স্লাইডে, যে বিশেষ্য পদ 6 প্রকার: সংজ্ঞাবাচক, জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, ভাববাচক এবং গুণবাচক। আমি এখানে বোঝার স্বার্থে তোমাদেরকে 3টা বুঝিয়েছি এখানে, এবং পরবর্তীতে আমি আলাদা আলাদা করে দেখিয়েছি। তোমরা অবশ্যই, আমি এখানে জাস্ট তোমাদেরকে একটা ওভারঅল ধারণা দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু পাঠ্য বইয়ের বিকল্প কিন্তু নেই। তোমাদের ধরে ধরে মানে পাঠ্য বইয়ের উদাহরণগুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে, দেখো বিশেষ্য পদের প্রকারভেদে এখানে কি দেখানো হচ্ছে: সংজ্ঞাবাচক বিশেষ্য। আমি কিন্তু প্রথমেই বললাম সংজ্ঞাবাচক বিশেষ্য মানে হচ্ছে ব্যক্তি, ভৌগোলিক স্থান, সংস্থা, গ্রন্থ, বিশেষের নাম। আমি ওখানে বলেছিলাম ব্যক্তি, স্থান এবং গ্রন্থের নাম, তাই তো? বিশেষের নাম বিজ্ঞাপিত হয়, যেমন নজরুল, ঢাকা, হিমালয়, গীতাঞ্জলি। এই যে গীতাঞ্জলি একটা গ্রন্থের নাম, ঠিক আছে? এটা কার লেখা বলতো? গীতাঞ্জলি কার লেখা? ওকে, গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গ্রন্থ। ঠিক আছে, এই যে বলছি সংজ্ঞাবাচক বিশেষ্য,
সংজ্ঞাবাচক বিশেষ্য বলতে আমরা বুঝছি কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, সেটা হচ্ছে ভৌগোলিক স্থান বা সংস্থা হতে পারে। গ্রন্থ বিশেষের নাম, গ্রন্থ মানে হচ্ছে এই যে আমি অলরেডি বলেছি, সংজ্ঞাবাচক বিশেষ্য মানে ব্যক্তি, তারপর হচ্ছে স্থান এবং গ্রন্থ বিশেষের নাম হবে। যেমন নজরুল, নজরুল একজন ব্যক্তির নাম এবং ঢাকা হচ্ছে একটা স্থানের নাম। হিমালয় এটা একটা পর্বত স্থান, তো হচ্ছে গীতাঞ্জলি হচ্ছে একটা গ্রন্থ। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এটা মনে রাখবা, সংজ্ঞাবাচক বিশেষ্য মানে হচ্ছে ব্যক্তি, স্থান এবং গ্রন্থের নাম বোঝাবে। ঠিক আছে, এখন দেখো জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য যদিও আমরা একটা হালকা ধারণা পেয়েছি, আমরা আরেকটু ক্লিয়ার হব। যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের নাম বোঝায়, যেমন মানুষ, ওই যে বললাম মানুষ জাতি। গরু কিন্তু তোমার হচ্ছে পৃথিবীর সব গরুকে একসাথে বোঝাচ্ছে। গরু মানে তো আলাদা আলাদা স্থানের গরু কি আলাদা আলাদা নামে পরিচিত? কখনোই না, পৃথিবীর সব গরুই গরু নামে পরিচিত। তো একটা জাত টাইপের একটা বোঝাচ্ছে, যেমন মানুষ বলতে পৃথিবীর সব মানুষকে বোঝাচ্ছে, তেমনি ভাবে গরু বলতে পৃথিবীর সব মানুষকে একসাথে বোঝাচ্ছে। তো এটা কিন্তু এক জাতীয় একটা প্রাণী, গরু একটা জাত, তো এটা এক জাতীয় যত গরু আছে সবগুলোকে একসাথে গরু বলা হচ্ছে। তেমনি ভাবে পাখি, পৃথিবীতে অনেক ধরনের পাখি আছে, সেই আলাদা আলাদা ভাগে আমরা যাচ্ছি না, কিন্তু সব পাখিকে একত্রে আমরা পাখি বলছি। এবং এই যে পাখি কুল, আমরা সেটা পাখি জাত বলি না, মানুষের ক্ষেত্রে এটা জাত বলি, তো হচ্ছে পাখি কুল বলি আমরা। পাখি জাত বোঝাতে পাখি কুল ব্যবহার করা হয়। তো পাখি বলতে পৃথিবীর সব পাখিকে বোঝানো হচ্ছে, এই জন্য এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। মানে কোনো একটা নাম দিয়ে যখন দেখবা সেই নামের অন্তর্গত অনেকগুলো মানে একসাথে বোঝানো হচ্ছে, অনেকগুলো সমষ্টিকে একসাথে বোঝানো হচ্ছে, একটা জাতকে প্রকাশ করা হচ্ছে। যেমন মানুষ জাতি, প্রাণীকুল, তারপর পাখিকুল, তারপরে গাছপালা। গাছপালা বলতে তো আমরা শুধুমাত্র একটা গাছকে বুঝাই না, পৃথিবীর সব গাছকেই আমরা গাছপালা বলে উল্লেখিত করি, রাইট? ঠিক আছে, তো এই যে সব এক জাতীয় জিনিসপত্রকে বোঝানো হচ্ছে, যেটা একই ধরনের, সেটাই হচ্ছে জাতিবাচক বিশেষ্যের অন্তর্গত। সেই নামটাই হচ্ছে মানুষ বলতে এই মানুষ নামটি দিয়ে আমরা পৃথিবীর সমস্ত মানুষকে বোঝাচ্ছি, পাখি নামটি দিয়ে পৃথিবীর সমস্ত পাখিকে বোঝাচ্ছি। তো এক জাতীয় একটা জিনিসকে আমরা বোঝাতে যখন একটা শব্দ ব্যবহার করি তখন সেটাকে জাতিবাচক বিশেষ্য বলা হয়। যেমন পর্বত, পর্বত যখন আমরা সব পর্বতকে বোঝাতে যাই তখন পর্বতমালা বলি। পর্বত মানে কি শুধু একটা পর্বতকে বোঝানো হয়? হিমালয় পর্বত আছে, তারপর তিব্বত, হ্যাঁ তিব্বতের হিমালয় পর্বত, তারপর আমাদের কেওক্রাডেং, এটা হচ্ছে পাহাড়, পাহাড়, হ্যাঁ পাহাড়কেও আমরা পর্বত বলে থাকি, পাহাড় মানেই তো পর্বত, তাই না? কমন নাউন, আচ্ছা হ্যাঁ আপনি আমার কমেন্ট পড়েন না, কে বলছে? সিদরাতুল মুনতাহা, ক্রিফা, আচ্ছা এই তো পড়ে দিয়েছি, ঠিক আছে মন খারাপ করো না, অবশ্যই পড়া হবে। তারপর দেখো নদী, নদীও পৃথিবীতে অনেক নদী আছে, বাট এই নদী শব্দটা দিয়ে পৃথিবীর সমস্ত নদীকে বোঝানো হচ্ছে। তার মানে এক জাতীয় একটা জিনিসকে একটা ওয়ার্ড দিয়ে বা একটা শব্দ দিয়ে প্রকাশ করা হচ্ছে, এই জন্য আমরা সেটাকে বলবো জাতিবাচক বিশেষ্য। তোমাদের কি কোনো কনফিউশন আছে? থাকলে তোমরা জানাতে পারো, ঠিক আছে? আপনি আমার, আচ্ছা যেমন বাংলাদেশি নাগরিক, বাঙালি জাত, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে ক্লিয়ার। এখন দেখো বস্তুবাচক বিশেষ্যের কথা বলি। বস্তু বলতে তো তোমরা ইতিমধ্যে অনেকেই কমেন্ট করে ফেলেছো, বস্তু বলতে কি বোঝায়? স্ক্রিন ক্লিয়ার না, তাই হয়তো বা নেটওয়ার্ক ইস্যুস থাকতে পারে তোমাদের, আমাদের এখান থেকে তো ক্লিয়ার। তারপরে কিছুক্ষণ পর আবার জানাও যে স্ক্রিন ক্লিয়ার কিনা, ওকে? আচ্ছা একজন জানিয়েছে ক্লিয়ার। আচ্ছা, যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, যেমন বই, বই উপাদান কিনা এটা একটু কনফিউশন, আমরা এটা একটু বাদ দিয়ে পড়তে চাই। দেখো দেখো মাটি, চাল, চিনি, লবণ, পানি। এখন যে পদে কোন উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, এখন সোনা, রূপা, এগুলো তো এক একটা করে উপাদান, তাই না? পানি একটা উপাদান, চিনি একটা উপাদান, লবণ, তারপরে মাটি, এগুলো কিন্তু উপাদান। তো এগুলো আমরা কিন্তু হচ্ছে একটা পড়েছি ইংলিশেও কিন্তু এটা কানেক্ট করতে পারি, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তাই না? ম্যাম স্ক্রিন ফুল ক্লিয়ার, আচ্ছা কে বলেছে এটা? উনাইশা তুবা, থ্যাংক ইউ। আচ্ছা দেখো বস্তুবাচক বিশেষ্য বলতে যেটা বোঝাচ্ছে যে বিশেষ্য দিয়ে কোনো উপাদানের নাম বোঝায়, উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, যেমন হচ্ছে রূপা, মাটি, চাল, চিনি,
লবণ, পানি। এখন এগুলো দিয়ে প্রত্যেকটা শব্দই এক একটা উপাদানকে বোঝাচ্ছে। যেমন হচ্ছে স্বর্ণ কিন্তু একটা উপাদান, আর লোহাও কিন্তু হবে। হ্যাঁ, লোহাও কিন্তু একটা উপাদান, তো লোহাও একটা উপাদানবাচক বিশেষ্য। ঠিক আছে, তোমরা এটা, তারপর আরো অনেক আছে, পারদ আছে, অনেক ধরনের জিনিসপত্র আছে। তো তোমরা যদি বস্তুবাচক বিশেষ্যের কথা বলো, অবশ্যই সেটাকে বস্তু হতে হবে, তার মধ্যে প্রাণ থাকা যাবে না নিশ্চয়ই। তো হচ্ছে আরো আমরা কি কাঠ বলতে পারি, কাঠ তো একটা উপাদান, তাই না? কাঠ দিয়ে আমরা চেয়ার টেবিল তৈরি করি, তো সেটাও হতে পারে বস্তুবাচক বিশেষ্য। ঠিক আছে, এখন আসো সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি মানে যোগফল, অনেকে বলেছে একত্রে করা যোগফল। আচ্ছা, যে পদে বেশ কিছু সংখ্যক, ধরো একের অধিক বা দুইয়ের অধিক, বেশ কিছু একসাথে একের অধিক থাকতে হবে। যেহেতু এখানে বলছে সমষ্টিবাচক, কখনো একজন মিলে তো সমষ্টি হয় না, তাই না? একের অধিক হইতে হবে কিংবা দুইয়ের অধিক হইতে হবে। ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায়, যেমন সভা, জনতা এবং সমিতি। এখন সভা বলতে তো একজন মানুষের সভা বোঝায় না, তাই না? সভা বলতে কি বোঝাচ্ছে? অনেক মানুষ একসাথে যখন সভা করা হয়, ধরো কোনো একটা বিষয়ে ভাষণ দেওয়া হবে, তো সবাইকে ইনভাইট করা হলো যে একটা ভাষণ দেওয়া হবে কোনো একটা, যেমন ইউনিভার্সিটি গুলোতে, আমাদের ইউনিভার্সিটিতে যেমন মাঝে মাঝেই কিন্তু সেমিনার হয়। তো সেমিনারের কিন্তু একটা মানুষ থাকে না, ওখানে বক্তা থাকে, শ্রোতা থাকে, আবার তৃতীয় পক্ষ থাকে, ক্যামেরাম্যান থাকে, অনেকেই থাকে, একসাথে অনেক মানুষ। তো একটা সেমিনার মানে কিন্তু একটা মানুষ না, একটা পুরো সমষ্টিকে বোঝাচ্ছে। অনেকগুলো মানুষ একসাথে মিলে একটা কাজ সম্পন্ন করছে বা কোনো একটা ঘটনা ঘটাচ্ছে একসাথে, এরকম একটা জিনিস বোঝাতেই আমরা সবসময় সমষ্টিবাচক বিশেষ্য ব্যবহার করব। এরকম যদি নাম ব্যবহার করি তখন সেটা সমষ্টিবাচক। সভা অবশ্যই একজনের মিলে হবে না, সভা মানেই হচ্ছে অনেক মানুষ একসাথে, এরকম একটা ধারণাকে বোঝাচ্ছে। জনতা মানে তো আমরা বুঝি, জনতা মানে জনগণ, আপামর জনতা বলা হয়, আমরা নর্মালি এটাই ব্যবহার করি। ঠিক আছে, তো এই যে জনতার কথা বলছে, জনসংখ্যা সব মিলিয়ে একসাথে, তো অবশ্যই এটা সমষ্টিকে বোঝাচ্ছে। জনতা মানে একজন জনগণকে বোঝাচ্ছে না, বরং অনেকগুলো জনগণকে একত্রে বোঝাচ্ছে। আর ভাববাচক বিশেষ্য হলো যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব প্রকাশিত হয়। এখন ক্রিয়া মানে কি তোমরা কি জানো? ক্রিয়া সম্পর্কে একটু বলো ম্যাম। ক্রিয়া মানে হচ্ছে কাজ। কাজ এখন কি? এখন কাজ তো এটা একটা বিজ্ঞানের ভাষা, যে বল প্রয়োগে কোনো বস্তু স্মরণ হতে হবে, যে কোনো কিছু করাকেই কাজ বলবো আমরা, যেহেতু আমরা বাংলা পড়ছি। কোনো কিছু করা, হ্যাঁ ম্যাম আপনার, আচ্ছা ঠিক আছে, ওয়ার্ক, কাজ, সবাই কাজ বলছে, কোনো কিছু করাকেই আমরা কাজ বলবো। তো এই যে ভাববাচক বিশেষ্যের কথা বলছে, ভাববাচক বিশেষ্য বলতে মূলত ক্রিয়ার ভাব প্রকাশিত হয়, যেমন গমন, দর্শন। আমি গমন, দর্শন, তারপর হচ্ছে শ্রুত মানে শোনার, যে ক্রিয়ার যে ভাব প্রকাশিত হয়েছে, মূলত ক্রিয়াটাকে আসলে বিশেষায়িত করার নামই আমরা বলবো সেটাকে ভাববাচক বিশেষ্য। বুঝতে পেরেছ? কারণ কি, এই যে গমন করেছে, গমন মানে কি? গমন মানে গিয়েছে, কোথাও একটা গিয়েছে, তার মানে গমন করা, কোথাও একটা গিয়েছে, আমি গিয়েছিলাম, আমি গমন করেছিলাম। দর্শন মানে দেখা, আমি তার দর্শন পেতে চাই, আমি তার দেখা পেতে চাই। এই যে ক্রিয়ার একটা ভাব, আমি তার দর্শন পেতে চাই, আমি তার দর্শন পেতে চাই। এই যে দেখো, পেতে চাই, কি পেতে চাচ্ছি? তার দর্শন পেতে চাচ্ছি। এখন ক্রিয়ার ভাবটা কিরকম? আমরা পেতে চাচ্ছি কোনো একটা কিছু, কি পেতে চাচ্ছি? দর্শন পেতে চাচ্ছি। এই যে ক্রিয়ার ভাব প্রকাশ করানো হলো, লাইক তুমি কোনো একজনের দর্শন পেতে চাচ্ছ, তো এই যে ক্রিয়ার ভাব প্রকাশের যেটার দ্বারা, যে নাম দ্বারা প্রকাশ করা হয়, সেটা অবশ্যই ভাববাচক বিশেষ্য হবে। ঠিক আছে ম্যাম, দল কি জাতিবাচকও হতে পারে? ম্যাম দল এতবার, হ্যাঁ দল অবশ্যই, দল জাতিবাচক হবে না, কারণ কি এখানে সমষ্টি কথা বোঝাচ্ছে, এটা তো কোনো জাতকে বোঝাচ্ছে না, তাই না? দল অনেক ধরনের হতে পারে, এটা তো কোনো নির্দিষ্ট, যেমন আমরা বলছি যে কোনো একটা নাম দিয়ে যখন এক জাতীয় জিনিসপত্রকে বোঝাবে, কিন্তু দল তো এরকম না, দল হচ্ছে সমষ্টিগত, এখানে বেশ কিছু মানুষ নিয়ে দল তৈরি হয়, তাই না? মানুষটা জাতিবাচক, কিন্তু যখন বেশ কিছু মানুষ নিয়ে সমষ্টি হবে
তখন দল গঠন করবে, তখন সেটাকে আমরা সমষ্টিবাচক বিশেষ্য বলবো, দলকে আমরা জাতিবাচক বলতে পারবো না। আওয়াজটা কাপা কাপা। ম্যাম আপনি আমার কমেন্ট দেখেন না? আচ্ছা, কমেন্ট দেখার থেকে সব থেকে জরুরি তোমরা ক্লাসে মন দাও। হ্যাঁ, আমি তোমাদের কমেন্ট পড়বো, তোমাদের সমস্যা হলে তোমাদের সাথে আমি কথা বলবো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা বলো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। বাট কমেন্ট পড়ে কি আসলে কোনো লাভ আছে বলো? এক বা একাধিক বস্তু একসাথে যুক্ত হওয়াকে সমষ্টি বলে। হ্যাঁ তাই তো, ঠিক আছে। এই তো, কোনো ক্রিয়ার ভাব প্রকাশিত হয়, যখন কোনো ক্রিয়ার ভাব প্রকাশিত হবে তখন আমরা সেটাকে ভাববাচক বিশেষ্য বলবো। ঠিক আছে, যেমন গমন, দর্শন, শ্রুত। এই তো, গুণবাচক বিশেষ্য হলো যে বিশেষ্য দ্বারা বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, যেমন মধুরতা, সৌন্দর্য। সৌন্দর্য আমরা কিন্তু জানি, ধরো সুন্দর, সুন্দর আমরা কিন্তু অনেক সময় পদ পরিবর্তন করি, তাই না? যদি বলি সুন্দর হচ্ছে বিশেষণ, সুন্দরের বিশেষ্য কি হবে? সৌন্দর্য, এটা বলি না? তো এইটা আসলে কি বোঝায়? কোনো যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষের গুণের নাম, তাই না? গুণের নাম বোঝাচ্ছে। সুন্দর একটা গুণ, এই সুন্দর গুণটাকে বোঝানোর জন্য আমরা সৌন্দর্য কথাটা ব্যবহার করছি। তারপর হচ্ছে মধুরতা, কোনো কিছু অনেক বেশি মধুর, তার গানের সুর অনেক মধুর, তো এই যে মধুরতা দিয়ে সে গান গাইলো, তার গানের যে সুর এত মধুর। দোষ গুণ, এই যে তার গুণটা আছে, তার গুণের নামটাকে বলা হচ্ছে মধুরতা, কণ্ঠের মধুরতা। তো আমরা যখন কোনো কিছুর নাম বোঝাবো, হতে পারে সেটা কোনো দোষগুণ হতে পারে, বিশেষণ হতে পারে, কিংবা ক্রিয়ার ভাবও হইতে পারে, নাম বোঝালেই সেটা বিশেষ্য হবে। যেমন ঠিক দেখো, ক্রিয়ার ভাব প্রকাশিত হয়েছে, দর্শন এবং গমন। আমরা গমন মানে কি? যাওয়া, গিয়েছিলটা কিন্তু হচ্ছে একটা ক্রিয়া, তাই না? এই যে আমরা বলছি ক্রিয়ার ভাব, যখন সেটা ক্রিয়ার ভাব হয়ে যাবে তখন সেটাকে কিন্তু আমরা গমন বলবো। যখন দর্শন মানে হচ্ছে দেখাটাকে যখন আমরা বিশেষ্যে পরিণত করতে চাবো, দেখাটা হচ্ছে বিশেষণ এবং দর্শনটা হচ্ছে বিশেষ্য। কারণ কি? এটা ক্রিয়ার ভাবের যে নাম, দেখাটাকে ক্রিয়ার ভাব হিসেবে প্রকাশ করতে যে নাম ব্যবহার করা হয় সেটা হচ্ছে দর্শন, সেটা হচ্ছে বিশেষ্য হয়ে গিয়েছে। তেমনি ভাবে দোষগুণ বলতে কোনো বস্তুর দোষগুণ মানে আমরা বিশেষণ বুঝি, তাই না? কিন্তু এই দোষগুণের নাম যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে গুণবাচক বিশেষ্য। ঠিক আছে, তোমরা এটাকে ক্লিয়ার? সত্যবাদী, দয়া, এক্সাম্পল একটু বুঝাই। আচ্ছা, তোমাদের কথা একটু বোঝা যাচ্ছে, তোমরা একটু ক্লিয়ারলি কমেন্ট করবা। ঠিক আছে, ওকে, আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই, ক্লিয়ার হয়েছে, তাই তো? সংজ্ঞাবাচক, জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, তারপর হচ্ছে ভাববাচক এবং গুণবাচক। তার মানে আমরা কয়টা পড়লাম? 1, 2, 3, 4, 5 এবং 6। আমরা বিশেষ্যের 6টা ভাগ পড়েছি। ঠিক আছে, একটা হচ্ছে সংজ্ঞাবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক, ভাববাচক এবং গুণবাচক বিশেষ্য। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এই যে এতক্ষণ আমরা বিশেষ্য পদ নিয়ে কথা বললাম। যেহেতু আমরা পদ প্রকরণ পড়ছি, পদ 5 প্রকার, বাট পদ মূলত প্রধানত 2 প্রকার, সব্যয় এবং অব্যয় পদ। সব্যয় পদের 4টা ভাগ, তার মধ্যে বিশেষণও আছে, আর অব্যয় তো আলাদাভাবে একটা পদ। তো ওইটা মিলে মোট 5 প্রকার, এটা মাথায় রাখবা, আমি বারবার বলছি কিন্তু। তো দেখো, এখন আমরা আসছি বিশেষণ পদ। বিশেষণ বলতেই আমরা মূলত গুণ এবং অবস্থার বর্ণনা করি। চেঞ্জ হয়ে গিয়েছে। তো বিশেষণ পদ বলতেই আমরা বুঝছি যে গুণ ও অবস্থার বর্ণনা। সেটা হতে পারে কোনো ব্যক্তি বস্তুর গুণ, বা হতে পারে কোনো অবস্থা। অবস্থা বলতে আমরা কি বলছি? তোমরা কি কেউ আমাকে বলতে পারো? আচ্ছা, ঠিক আছে। বিশেষণ পদ, গুণ এবং অবস্থার বর্ণনা। এখন বিশেষণ পদ বলতে আমরা জানি কোনো ব্যক্তি বস্তুর গুণের নাম। গুণ হতে পারে ধরো ভালো মানুষ, খারাপ মানুষ, তো হতে পারে যে সে অনেক দয়ালু,
তারপর সে অনেক পরিশ্রমী। অবস্থার বর্ণনা বলেছে, মানুষের অনেক ধরনের অবস্থা হয়, বা যে কোনো কিছুরই অনেক অবস্থা, মানে যে কোনো ব্যক্তি বস্তুরই বিভিন্ন ধরনের অবস্থা আমরা দেখি, খারাপ অবস্থা হয়, ভালো অবস্থা হয়। তো অবস্থার বর্ণনা, এখন ওই ব্যক্তি ও বস্তু কোন অবস্থানে আছে, কেমন সিচুয়েশনে আছে, এটা এটা যখন আমরা বর্ণনা করতে যাব তখন মূলত আমরা আসলে বিশেষণ পদ নিয়ে আলোচনা করছি আসলে। তো অবশ্যই দোষগুণ অবস্থার বর্ণনা করবে। বিশেষণ মানে কোনো ব্যক্তি বস্তুর দোষগুণ অবস্থা বর্ণনা করা। অসুস্থ, একদম। কে বলেছে? রুবাইয়া। আচ্ছা, তোমার নাম আর আমার নাম সেম, আমিও রুবাইয়া। তারপর সিদরাতুল মুনতাহা, সুন্দর মেয়ে। হ্যাঁ, সুন্দর মেয়ে। যদিও বা এখন সুন্দরকে আলাদাভাবে বলা হয় না, কিন্তু আগে কিন্তু এটা খুব বেশি ছিল যে সুন্দর মানে পুরুষবাচক শব্দ, তো সুন্দর ছেলেদের সাথে ব্যবহার করা হবে। এখন কিন্তু এই নিয়মটা আসলে সংশোধিত হয়েছে। সুন্দর আসলে আমরা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। হ্যাঁ, সুন্দর মেয়ে, পরিস্থিতি অনুযায়ী। ঠিক আছে, ভালো কাজ। আচ্ছা, ঠিক আছে। দেখো, তো বিশেষণ পদেরও বেশ কিছু ভাগ আমরা দেখতে পাচ্ছি। একটা নাম বিশেষণ, দেখো ক্রিয়া বিশেষণ। আমরা কিন্তু একটু আগে, তোমাদের মনে আছে যে আমরা ভাববাচক বিশেষ্য পড়েছি, গুণবাচক বিশেষ্য পড়েছি, তেমনি ভাবে এখানে নাম বিশেষণ। নাম বলতে কিন্তু আমরা বিশেষ্য বুঝি, তাই না? নাম মানে কোনো কিছু নাম মানে বিশেষ্য পদ। তো সেখানে কিন্তু দেখো নাম বিশেষণও হয়, কিন্তু এখন বিশেষ এবং সর্বনাম পদকে বিশেষিত করে। নাম বিশেষণ কখন হবে? যখন কোনো একটা নামকে বা কোনো একটা সর্বনামকে বিশেষিত করবে। তার মানে কি, কোনো একটা নামের দোষগুণ প্রকাশ পাবে, কিংবা কোনো একটা সর্বনাম দিয়ে তো অবশ্যই কোনো বিশেষের পরিবর্তেই তো সর্বনাম ব্যবহৃত হয়, তাই না? তো সেটা যখন বিশেষায়িত করবে কোনো একটা পদ বা শব্দ, তখন সেটাকে আমরা নাম বিশেষণ বলবো। তার মানে কোনো ব্যক্তি বস্তুর দোষগুণ বোঝালেই সেটা হতে পারে সর্বনাম দিয়ে ব্যবহার করা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছে, কিংবা ডিরেক্টলি কোনো নাম দিয়ে উল্লেখ করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, এমন কোনো ব্যক্তি বস্তুর দোষগুণ অবস্থা বোঝাক না কেন, তখন সেটা হয়ে যাবে নাম বিশেষণ। মনে রাখবা, ঠিক আছে? বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করে। নাম বিশেষণ বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষ্য করে, এতটুকু মনে রাখবে। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, একদম। সো আমরা মূলত এগুলো মূলত কানেক্টেড। ইংলিশ এবং বাংলার যে আমরা পদ বা পার্টস অফ স্পিচ বলো ইংলিশে, দুইটাই মূলত কানেক্টেড। এখন আমরা দেখি ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ ক্রিয়া সংগঠনের ভাব, কাল এবং রূপ নির্দেশ করে। তার মানে কি, ক্রিয়া সংগঠনের ভাব, তারপর কাল, কাল মানে সময়, ভাব মানে কিভাবে তারপর রূপ নির্দেশ করে, ধরন। তো আমরা যখন দেখব যে কোনো একটা কাজ, ধরো আমরা অনেক সময় বলি না, সে অনেক দ্রুত হেঁটে যাচ্ছে। সে হেঁটে যাচ্ছে, এটা একটা কাজ বোঝাচ্ছে, কারণ সে হাঁটছে কিন্তু সে অনেক দ্রুত হেঁটে যাচ্ছে। এই যে কাজের ধরনটা, এটাকে কাজটাকে বিশেষায়িত করছে। মানে কি, আরো এক্সাজারেট করে বোঝাচ্ছে যে অতিরিক্ত একটা ইনফরমেশন, একটা তথ্য যোগ করলো যে সে কিভাবে হেঁটে যাচ্ছে, সে দ্রুত হেঁটে যাচ্ছে। এই যে অতিরিক্ত একটা তথ্য দিয়ে তাকে বিশেষিত করলো, তখন কিন্তু ক্রিয়ার বিষয়ে সে একটা এক্সট্রা তথ্য দিয়ে ক্রিয়াটাকে বিশেষিত করলো, তখন আমরা সেটাকে ক্রিয়া বিশেষণ বলবো। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা, ক্রিয়া সংগঠনের ভাব, কাল, রূপ নির্দেশ করে। এখন কথা কেন ভাব, কাল, রূপ কেন নির্দেশের কথা বলছে? এই যে তোমার সে অনেক দ্রুত হেঁটে যাচ্ছে, এটা ক্রিয়ার কি, তার আসলে ধরনটা বোঝাচ্ছে, তাই না? রূপ নির্দেশ করছে, রূপ হতে পারে, কিংবা আমরা ভাবও বলতে পারি। সে কিভাবে হেঁটে যাচ্ছে? দ্রুত হেঁটে যাচ্ছে। তারপর সে অনেক মনোযোগ দিয়ে বই পড়ছে, তাই না? মনোযোগ দিয়ে বই পড়ছে। এই যে বই পড়ছে, সে কিভাবে বই পড়ছে? মনোযোগ দিয়ে। তার বই পড়ার ধরনটা কিরকম, রূপটা কিরকম? মনোযোগী, তাই না? তো এই যে ক্রিয়া বিশেষণ, তার মানে কি, ক্রিয়া সংগঠনের ভাব, কাল এবং রূপ নির্দেশ করে। তার মানে আমরা যে অতিরিক্ত একটা তথ্য দিয়ে ক্রিয়াটা কিভাবে হচ্ছে, বা ক্রিয়াটার ধরন কিরকম, ক্রিয়াটা কোন সময় হচ্ছে, সে সকালে ঘুমায়, ধরো সে সকালে ঘুমায়,
সে প্রত্যেকদিন সকালে ঘুমায়। এই যে সে ঘুমায়, ঘুমায়টা হচ্ছে ক্রিয়া। এখন তার একটা ঘুমানোর সময়টাকে নির্দেশ করছে, কালটাকে নির্দেশ করছে, ঘুমানোর সময়টাকে, তো ক্রিয়াটাকে বিশেষিত করছে। ঠিক আছে, ক্রিয়া সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিয়ে সে ক্রিয়াটাকে বিশেষিত করছে। এই জন্য বলছে ক্রিয়া, যখন ক্রিয়া বিশেষণ হবে, ক্রিয়া বিশেষণকে এইভাবে ব্যাখ্যা করা হয় যে ক্রিয়া বিশেষণ মূলত ক্রিয়া সংগঠনের ভাব, কাল এবং রূপ নির্দেশ করে। অবশ্যই মনে রাখবা এটা। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখো, বিশেষণ মানেই হচ্ছে কোনো কিছু বিশেষায়িত করা। সেটা হতে পারে নাম বিশেষণ কিংবা ক্রিয়া বিশেষণ। কোনো একটা ব্যক্তি বস্তু বা কোনো কিছুর নামকে বিশেষায়িত করা যেতে পারে, কারণ হচ্ছে আমরা তার কখনো যদি কোনো একটা মানুষের গুণ বা দোষ ব্যাখ্যা করি তখন সেটাকে কিন্তু আমরা বিশেষায়িত করে ফেললাম। তেমনি ভাবে কোনো কাজ করাকে যদি আমরা আরেকটু ওটাকে, কাজ করাটাকে যদি আরো একটু কি বলে এটাকে, বেশি তথ্য দিয়ে বলি যে আচ্ছা তার কাজটা বেশ ভালো হয়েছে, ভালো, তখন আমরা কিন্তু ওই কাজটাকেও বিশেষায়িত করছি আরো, তখন কিন্তু সেটা ক্রিয়া বিশেষণ হয়ে যাবে। আর তেমনি ভাবে আমরা হচ্ছে বাক্যের বিশেষণ করতে পারি। ধরো পুরো একটা বাক্যকেই বিশেষায়িত করলাম, সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করে। ধরো তারপর হচ্ছে বিশেষণীয় বিশেষণ, নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করো। এখন দেখো একটা মজার জিনিস, বাক্যের বিশেষণ আসলে ওভাবে কিছু বলার নাই। আমি যেহেতু বলছি নাম বিশেষণ, বিশেষণ মানেই হচ্ছে কোনো কিছুকে বিশেষায়িত করা। ঠিক আছে, কোনো দোষ গুণ অবস্থা প্রকাশ করা, সেটা হতে পারে নাম বিশেষণ। নাম বিশেষণ তখনই হবে কোনো ব্যক্তি বস্তু নাম বা সর্বনামের যখন দোষ গুণ অবস্থা প্রকাশ করা হবে তখন নাম বিশেষণ হবে। আর ক্রিয়া বিশেষণ মানে কি, কোনো ক্রিয়ার দোষ গুণ বা কাল ভাব, মানে ক্রিয়া সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়ে ক্রিয়াটাকে আরো বেশি করে ব্যাখ্যা করা, যে আসলে কাজটা কিভাবে হচ্ছে, কাজটা কখন হচ্ছে, কাজটা ঠিক মতো হচ্ছে কিনা, কাজটা ভালো হলো কিনা, কাজটা খারাপ হলো কিনা, এই যে কাজের বর্ণনা, যেহেতু ক্রিয়া মানে কাজ, তখন কিন্তু সেটা ক্রিয়া বিশেষণ হচ্ছে, ক্রিয়াকে বিশেষায়িত করছে। তেমনি ভাবে কোনো একটা বাক্যটা হচ্ছে, কোনো একটা বাক্যকে যখন বিশেষায়িত করবে, বাক্যের দোষ গুণ অবস্থা, তারপর হচ্ছে বাক্যটা কি প্রকাশ করছে, পুরা বাক্যের ধরনটা প্রকাশ করা, তখন বাক্যের বিশেষণ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আসো বিশেষণীয় বিশেষণ। এখন এটা দেখো, এটা একটু একই সেম জিনিস। এখন বিশেষণীয় বিশেষণ বলতে তোমরা কি বুঝো আমাকে একটু বলো, তোমাদের ধারণা কি? বিশেষায়িত কি? ও আচ্ছা, বিশেষায়িত, ওই যে বিশেষায়িত মনে হচ্ছে দোষ গুণ অবস্থার বর্ণনা। দোষ, ধরো বিশেষায়িত না, আমরা বলছি না নামকে বিশেষ বা সর্বনাম পদকে বিশেষায়িত করে, মানে হচ্ছে কোনো একটা নামের দোষ বললো, দোষ ব্যাখ্যা করলো কিংবা গুণ ব্যাখ্যা করলো, কিংবা হচ্ছে অবস্থা বর্ণনা করলো। মানে মেসি ভালো ফুটবল খেলছে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরা সঠিক উত্তর দিয়েছো। তোমরা, এটা হচ্ছে নাম বিশেষণ, তাই না? ঠিক আছে, এখন দেখো আবার এটা খেলছে, ভালো খেলছে, দেখো ভালো খেলছে, খেলছেটাই কিন্তু ক্রিয়া, কিন্তু কেমন খেলছে, ভালো খেলছে, তাহলে দেখো এটা কিন্তু ক্রিয়া বিশেষণ হয়ে গেল। ঠিক আছে, খেলছে কেমন, ভালো খেলছে, তো ক্রিয়ার হচ্ছে ভাব প্রকাশ করছে, কাইন্ড অফ ক্রিয়াটা কেমন ভাবে হচ্ছে, ভালো খেলছে, তাই না? এই তো, তোমরা তো অনেক ভালো বুঝতে পারছো, রিলেট করতে পারছো। তোমরা এরকম উদাহরণ কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো, তাহলে হবে কি তোমাদেরও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। সে বই পড়ছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো যে পদ, আমি এটাতে ছিলাম, বিশেষণীয় বিশেষণ, নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে। এখন দেখো, এই যে আমরা তো নাম বিশেষণ মানে বুঝলাম যে কোনো একটা নামকে বিশেষায়িত করছে, কিন্তু নাম বিশেষণটাকেও আবার বিশেষায়িত করবে। এখন আমি তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি আজকের ক্লাসে, আমি পরবর্তীতে তোমার কাছে শুনতে চাবো, এটা তোমাদের কাইন্ড অফ হোমওয়ার্ক থাকলো। তোমরা বিশেষণীয় বিশেষণের কয়েকটা উদাহরণ নিয়ে আসবে, নাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণকে যে বিশেষিত করে। কারণ কি, নাম বিশেষণ তো একটা বিশেষণ হলোই, কিন্তু আবার ওই নাম বিশেষণকেই আবার বিশেষায়িত করছে, সেই নাম বিশেষণের আবার হচ্ছে দোষ গুণ অবস্থা প্রকাশ করার মাধ্যমে ওইটাকে আবার দ্বিতীয়বার বিশেষায়িত করছে, তখন সেটা হয়ে যাচ্ছে বিশেষণীয় বিশেষণ। এখন তোমাদের একটা বাড়ির কাজ থাকলো, হোমওয়ার্ক যেটা, সেটা হচ্ছে দেখো
নাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণকে যে বিশেষিত করছে সেটা তোমরা হচ্ছে 5টা করে উদাহরণ লিখে নিয়ে আসবে। আমি কিন্তু ক্লাসে জিজ্ঞেস করব। ওকে, বিশেষণীয় বিশেষণ মানে হচ্ছে এই যে নাম বিশেষণকে দেখছো এবং ক্রিয়া বিশেষণকে দেখছো, এই দুটাকে আবারও তোমার হচ্ছে দোষ গুণ অবস্থা দ্বারা এক্সট্রা তথ্য দিয়ে বিশেষিত করবে। ঠিক আছে শাহিন? আচ্ছা, এই তোমরা অযথা কমেন্ট করো না, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা করতে পারো। ঠিক আছে, তোমরা কি এটা বুঝেছো কিনা সেটা বলো। দেখো, এবার আমরা একটু এই স্লাইডটা শেষ করে দিব। একটা তথ্য এখানে আমরা সেটা পড়ি, যে পদ বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলা হয়। আমরা তো অলমোস্ট বিশেষণ পদ সম্পর্কে জেনেছি যে গুণ, দোষ, গুণ, অবস্থা। অবশ্যই এখানে শুধু গুণ দেওয়া আছে, দোষ হতে পারে, অবস্থা হতে পারে। গুণ মানে তো তোমরা জানোই কোয়ালিটি। তো দেখো এখানে বিশেষণ মানে হচ্ছে সেটা অন্যান্য যে পদগুলো আছে, ধরো সর্বনাম পদ, ক্রিয়াপদ, এই সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা প্রকাশ করতে পারে। ধরো যদি আমরা কোনো সংখ্যাগুলোকে আসলে আমরা বিশেষণ বলবো। পরিমাণ হতে পারে, ধরো 5 লিটার, তারপর হচ্ছে 1 কেজি চাল। 1 কেজি চাল বললেও কিন্তু ওই চালটাকে বিশেষায়িত করলাম আমরা, তাই না? কারণ কি, ওটার পরিমাণ আমরা প্রকাশ করলাম, তাকে বিশেষণ পদ বলে। অবশ্যই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো যে পদ বিশেষ সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলা হয়। বিশেষণ 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। ইতোমধ্যে কিন্তু আমরা বিশেষণের বেশ কয়টা ভাগ পড়েছি। বিশেষণে কিন্তু অনেক ভাগ আছে, তোমরা বই খুললেই দেখতে পারবে। আমি একটু তোমাদের মধ্যে কৌতূহল রাখতে চাই, যেন তোমরা হচ্ছে বই খুলে দেখতে পারো যে কয়টা আছে। তোমরা একটু বইটা খুলে আমাকে জানাও কয়টা বিশেষণ আছে। ঠিক আছে, দেখো আমরা নাম বিশেষণ পড়েছি, ক্রিয়া বিশেষণ পড়েছি, বাক্যের বিশেষণ পড়েছি এবং বিশেষণীয় বিশেষণ। কিন্তু এখন দেখো এই সবগুলো বিশেষণের যে ভাগ আছে, সবগুলো বিশেষণকে মূলত 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। নাম বিশেষণের প্রকারভেদ এখন আবার দেখো, নাম বিশেষণের আবার প্রকারভেদ দেখো। রূপবাচক 1, গুণবাচক 2, অবস্থাবাচক 3, সংখ্যাবাচক 4, ক্রমবাচক 5, পরিমাণবাচক 6, অর্থবাচক হচ্ছে 7, উপাদানবাচক 8, প্রশ্নবাচক 9 এবং নির্দিষ্টতা জ্ঞাপক 10। প্রায় নাম বিশেষণের 10টা ভাগ আমরা দেখতে পাচ্ছি। রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক এবং সংখ্যাবাচক এবং ক্রমবাচক, পরিমাণবাচক। তো এই ডিটেলস আমরা পরবর্তীতে ক্লাসে জানতে পারবো, কারণ একদিনে তোমরা এত কিছু আসলে মনে রাখতে পারবে না। জাস্ট এটা মনে রাখো যে বিশেষণকে মূলত 2 ভাগে বিভক্ত করা হয়েছে, একটা নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। ঠিক আছে, এই যে নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। আবার নাম বিশেষণের আবার 10টা ভাগ আছে, সেটা তোমরা মনে রাখবে। একটা হচ্ছে রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, সংখ্যাবাচক, ক্রমবাচক। এই যে দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস মনে মানে একটু ট্রিক শেখাই দিই। সেটা হচ্ছে, দেখো এখানে কি বলছে, বিশেষণ বলতে আমরা কি বুঝি? কোনো যে পদ বিশেষ সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, তাই না? তো এখানে দেখো নাম বিশেষণের ভাগগুলাও দেখো। রূপবাচক মানে কোনো একটা কাজের রূপটা কেমন হবে সেটা ব্যাখ্যা করা, সেটাকে বিশেষায়িত করা। তারপর হচ্ছে গুণবাচক মানে তো তোমরা বুঝোই। আর অবস্থাবাচক, অবস্থানটা কিরকম, এটাই। তারপর হচ্ছে ক্রমবাচক মানে কি, সংখ্যা দিয়ে প্রকাশ হবে, সংখ্যা দিয়ে সেটাকে বিশেষায়িত করা হবে, তখন আমরা সেটাকে ক্রমবাচক বলবো, 1, 2, 3, 4 যথাক্রমে। তারপর পরিমাণবাচক, এই যে আমরা এখানে বললাম না, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ বলে, তেমনি ভাবে এই যে দেখো পরিমাণবাচক বিশেষণ। তারপর অর্থবাচক, তারপর উপাদানবাচক, কোনো একটা পদার্থ কোন উপাদান দিয়ে তৈরি, এইটা দিয়ে যখন আমরা তাকে বিশেষায়িত করবো তখন সেটা হয়ে যাবে উপাদানবাচক। ঠিক আছে, আর প্রশ্নবাচক তো তোমরা বুঝোই, কোনো কিছু প্রশ্ন করা বোঝালে নির্দিষ্টতা জ্ঞাপক। ওকে, নির্দিষ্ট করে বোঝাবে এরকম কিছুকে। ওকে,
বইতে 11টা। এগুলো কি সব লাগবে? এগুলো আসলে কিরকম ভাবে লাগবে? এগুলো হচ্ছে তোমরা কোন বিশেষ্য কিভাবে প্রকাশ করা হয়, হয়তো বা কোনো ওয়ার্ড দিয়ে বলবে যেটা কোন বিশেষ্য। হ্যাঁ, অবশ্যই সব লাগবে, তোমাদের এমসিকিউ এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাব। ঠিক আছে, একটা জিনিস দেখো, বিশেষণের অতিশায়ন মানে কি? বিশেষণের অতিশায়ন বলতে কি বোঝাচ্ছে? বিশেষণকে মূলত কিভাবে বোঝাচ্ছে? 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মূল বিশেষণ দুইয়ের তুলনায়, আর এটা হচ্ছে বহুর তুলনায়। এখন বিশেষণের আদিরূপ, মূল বিশেষণ মানে তো আমরা বুঝলাম কোনো ব্যক্তি বস্তুর দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাচ্ছে। আর দুইয়ের তুলনায় মানে যখন কোনো দুইটা ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা করে দোষ গুণ বোঝানো হবে, তখন সেটা হবে হচ্ছে এই যে দুইয়ের তুলনায়। সরি, ওকে, দেখো সর্বনাম পদে চলে এসেছি। ও মাই গড। ওকে, দেখো বিশেষণের অতিশয়নে দেখো তোমরা একটা জিনিস দেখতে পারবে, 3টা ভাগ দেখতে পারবে। সেটা হচ্ছে একটা হচ্ছে মূল বিশেষণ, একটা হচ্ছে দুইয়ের তুলনায় এবং বহুর তুলনায়। বহুর তুলনা যখন বহু অনেক জিনিস, বহু মানে অনেক ধরনের জিনিস, তাই তো, একের অধিক। আর দুইয়ের তুলনা তো আমরা এটার মধ্যে বলে দিয়েছি, দুইটা জিনিসের মধ্যে যখন তুলনা করা হবে তখন তর প্রত্যয় ব্যবহৃত হবে, তর প্রত্যয় যোগ করতে হবে। আর আর বহুর তুলনা যখন বহু কিছুর মানে অনেক জিনিসের একসাথে যখন তুলনা করা হবে, অনেকের মধ্যে একটা, তো এইটা হচ্ছে ইষ্ঠ প্রত্যয় যোগ করতে হবে। একটা হচ্ছে তর প্রত্যয় এবং ইষ্ঠ। এখন এটা যদি এমসিকিউ তে আসে কিভাবে আসবে? হয়তো এটা দিয়ে যাবে তর প্রত্যয় কিসের তুলনায় ব্যবহার হয়, সেটা হবে হচ্ছে দুইয়ের তুলনায়, এবং বহুর তুলনায় ব্যবহার হয় ইষ্ঠ প্রত্যয়। ওকে, এটা মনে রাখবে। এখন দেখো, বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে, এই যে আমরা বললাম না, দুই বা ততোধিক অবস্থা, গুণ, পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ এবং অপকর্ষ বুঝিয়ে থাকে, তখন তাকে বিশেষণের অতিশায়ন বলা হয়। মানে কি? একটা আরেকটার থেকে ভালো, একটা আরেকটার থেকে খারাপ। আমরা তুলনা কখন করি? যখন কোনো কিছু ভালো এবং মন্দ, ধরো আমরা দুইটা স্টুডেন্টকে পার্থক্য করছি, আচ্ছা ও ওর থেকে ভালো স্টুডেন্ট, এভাবে বলতেছি। তো এই যে দুইজনের মধ্যে তুলনা কখন করা হয়? কারণ একটা থেকে একটা উৎকর্ষ মানে কি? উৎকর্ষ মানে হচ্ছে তোমার উঁচু জায়গায় বা প্রশংসা করে তাকে একটু বড় জায়গায় স্থান দেওয়ার কে উৎকর্ষ বলা হয়। অপকর্ষ এটার বিপরীত, কাউকে তুমি প্রশংসা না করে তাকে আরো ছোট করছো, খারাপ তুলনা করে খারাপ বানাচ্ছ, যে আচ্ছা ওর থেকেও খারাপ, তার মানে কি অপরজন খারাপ ওর থেকেও ভালো, তাহলে অপরজন খারাপ হয়ে গেল না, ওর থেকেও খারাপ স্টুডেন্ট হয়ে গেল না। এটাই তো, যখন তুমি কাউকে প্রশংসা করবা আর একজন অটোমেটিকলি তার থেকে খারাপ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমি যদি বলি যে আমার থেকে ও ভালো, তার মানে তো আমি ওর থেকে খারাপ, তাই না? এই যেখানেই বলছে বিশেষণ পদ যখন, বিশেষণের অতিশয়ন কাকে বলবে? যখন বিশেষণ পদ দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা এবং পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে। মানে উন্নত অবনত করা, তারপর প্রশংসা করা, আবার ছোট করা, এগুলোকে বোঝাচ্ছে উৎকর্ষ অপকর্ষ, তখন তাকে বিশেষণের অতিশয়ন বলা হয়। তার মানে যখন দোষগুণ প্রকাশের মাধ্যমে দুইটা বস্তু, দুই বা ততোধিক জিনিসপত্রের, সেটা বিশেষ্য হতে পারে কিংবা না, সেটা অবশ্যই বিশেষ্য হতে হবে। দুইটা বিশেষ্য পদের মধ্যে যখন তুলনা করে দোষগুণ প্রকাশ করা হবে, তখন সেটাকে আমরা বিশেষণের অতিশয়ন বলবো। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, বাংলা এখন দেখো, যেমন যমুনা একটি দীর্ঘতম নদী, পদ্মা দীর্ঘতর, কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। এখন দেখো এই যে আমরা হচ্ছে দেখছি যে তুলনা করা হচ্ছে, যমুনা একটি দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর এবং মেঘনা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী। তো এই যে তুলনা করার মাধ্যমে দোষগুণ বোঝাচ্ছে, একটা অপরটার সাথে তুলনা করা হচ্ছে যে যমুনা হচ্ছে দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর এবং মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। এই যে তুলনার মাধ্যমে একে অপরের উৎকর্ষ বা অপকর্ষ, কাউকে ধরো অনেক দীর্ঘতর বানিয়ে দিচ্ছে, আবার বাংলাদেশের দীর্ঘতম নদী মানে
মেঘনা এবং যমুনা একটি দীর্ঘ নদী। এই যে উপকর্ষ অপকর্ষ সাধিত করছে, এটা কি তুলনা করার মাধ্যমে না? এই যে আমরা কোনো একটা বিশেষ পদের গুণ অবস্থা বা পরিমাণের মাধ্যমে তার তুলনা করার মাধ্যমে উৎকর্ষ অপকর্ষ বুঝিয়ে থাকলাম, এটাই মূলত বিশেষণের অতিশায়ন। আর বাংলা শব্দের অতিশায়নে দুইয়ের মধ্যে চাইতে, চেয়ে, হইতে, অপেক্ষা, থেকে ইত্যাদি শব্দ থেকে ব্যবহৃত হয়। যখন আমরা তুলনা করে হতে থেকে চাইতে, এটার থেকে এটা ভালো, তারপর হচ্ছে তোমার চাইতেও ভালো, তারপর হচ্ছে অপেক্ষা, এক অপেক্ষা দুই বড়, তারপর হচ্ছে থেকে ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়। বহুর মধ্যে অতিশায়নে সবচেয়ে, সব থেকে, সর্বাপেক্ষা। এখন বহুর মধ্যে অতিশায়ন মানে কি? দুইয়ের বেশি যখন হয়ে যাবে, তিন, তার অনেকগুলোর মধ্যে একটা ভালো, তো সব থেকে, সর্বাপেক্ষা, সর্বাধিক, এগুলোর মাধ্যমে বহুর মধ্যে অতিশায়ন বোঝানো হয়। ঠিক আছে, আজকে আমরা ইতোমধ্যে সময়ের শেষ পর্যায়ে, তো আজকের ক্লাস এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর তারপর হচ্ছে তোমরা এক কাজ করতে পারো, তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা সেটাও জানাতে পারো, আর কিভাবে বুঝলে তোমাদের ভালো লাগবে সেটাও আমাদেরকে জানাতে পারো।